Fear begins where logic ends. Are you ready? সেদিন ছিল ঈদের ঠিক আগের রাত। ঢাকা শহর তখন এক অদ্ভুত শূন্যতায় ডুবেছে। বৃষ্টির ঝাপটায় চারপাশটা কেমন ঝাপসা। অফিস শেষ করে কমলাপুর স্টেশনে পৌঁছাতে আমার রাত 12টা বেজে গেল। 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে নীলফামারী এক্সপ্রেস। স্টেশনে মানুষের ভিড় থাকলেও আমার বগিটা ছিল ট্রেনের একদম শেষে, ঝ বগি। বগিতে ওঠার পর এক অদ্ভুত অনুভূতি হলো। পুরো বগিটা কেমন যেন থমথমে। মাত্র 3-4 জন যাত্রী বসে আছে। তারা সবাই জানলার দিকে মুখ করে একদম পাথরের মতো স্থির। কারো হাতে মোবাইল নেই, কেউ কথা বলছে না। আমি আমার কোণার সিটটাতে বসলাম। ট্রেনের ভেতরটা টিমটিমে হলুদ আলোয় ডুবে আছে, যা মাঝে মধ্যেই কেঁপে উঠছে। করিডোর দিয়ে হাঁটার সময় আমার জুতোর শব্দটা অস্বাভাবিক জোরে প্রতিধ্বনি হচ্ছিল। খট খট খট। মনে হচ্ছিল আমি একা নই, আমার সাথে আরও কেউ তাল মিলিয়ে হাঁটছে। ট্রেন ছাড়ার 10 মিনিট আগে আমার হঠাৎ ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলো। আমি করিডোর দিয়ে হেঁটে একদম শেষ মাথায় বাথরুমের সামনে গেলাম। দরজাটা আধ খোলা ছিল। ভেতরে ঢুকতেই এক ভ্যাপসা পুরনো পচা মাংসের মতো গন্ধ নাকে এলো। আমি দরজাটা লাগিয়ে হ্যাজবোল্টটা টেনে দিলাম। বাথরুমের আয়নাটা অনেক পুরনো, ঝাপসা হয়ে আছে। আমি বেসিনের কলটা ছাড়লাম। পানি পড়ার শব্দটা এই নিস্তব্ধতায় কানে তালা লাগিয়ে দিচ্ছে। হঠাৎ ট্রেনের ভেতরের লাইটটা একবার দপ করে নিভে গেল। পুরো বাথরুম ঘুটঘুটে অন্ধকার। আমার হার্টবিট বেড়ে গেল। কয়েক সেকেন্ড পর লাইটটা আবার জ্বলে উঠল। আমি আয়নার দিকে তাকালাম। আমার কলিজা যেন শুকিয়ে গেল। আয়নায় আমার ঠিক পেছনে অন্ধকার কোণায় একটা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা দীর্ঘকায়, পরনে একটা জীর্ণ খাকি ইউনিফর্ম। অথচ আমি নিশ্চিত বাথরুমে আমি একাই ঢুকেছিলাম এবং দরজা ভেতর থেকে লক করা। আমি ঝট করে পেছনে ফিরলাম। কেউ নেই, শুধু দেয়ালের ভিজে নোনা ধরা প্লাস্টার দেখা যাচ্ছে। কিন্তু আবার আয়নায় তাকাতেই দেখলাম সেই ছায়াটা এখন আমার আরও কাছে চলে এসছে। তার হাতটা আমার কাঁধের ওপর ওঠার জন্য উঁচিয়ে আছে। ভয়ে আমার চিৎকার বেরোচ্ছিল না। আমি ওপরের ভেন্টিলেটরের দিকে তাকালাম। সেখানে কোনো গ্রিল নেই, শুধু একটা সরু ফাঁক। সেই ফাঁক দিয়ে দুটো বিশাল রক্তবর্ণ চোখ আমার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো একদম স্থির। হঠাৎ ভেন্টিলেটর দিয়ে একটা বিশাল কাটা মাথা উল্টো হয়ে ঝুলে পড়ল। মাথাটার চামড়া ফ্যাকাশে নীল, আর লম্বা লম্বা চটচটে চুলগুলো সাপের মতো নিচে নামছে। সেই চুলগুলো আমার মুখে এসে লাগল। চুলগুলো থেকে নর্দমার উৎকট গন্ধ বেরোচ্ছে। কাটা মাথাটা তার মুখটা অস্বাভাবিক বড় করে হাঁ করল। তার ভেতরে কোনো জীব নেই, শুধু কালো পোকা কিলবিল করছে। মাথাটা খুব মিহি আর কাঁপা কাঁপা গলায় আমাকে বলল, ভাই, বাইরে খুব বৃষ্টি, একটু জায়গা হবে আপনার পাশে? আমি অনেক দূর যাব। আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি। পাগলের মতো বাথরুমের লকটা খুললাম এবং করিডোরে ছিটকে বেরিয়ে এলাম। বেরিয়ে আমি যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। 1 মিনিট আগেও যে বগিতে 3-4 জন যাত্রী ছিল, এখন সেখানে কেউ নেই। পুরো বগিটা একদম জনশূন্য। আমার সিটে রাখা ব্যাগটাও গায়েব। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ট্রেনের সেই টিমটিমে হলুদ আলো এখন আর নেই। পুরো বগিটা এখন টকটকে লাল আলোয় ভরে গেছে। ট্রেনের ছাদ থেকে টপটপ করে লাল রঙের আঠালো তরল পড়ছে। আমি আমার সিটের দিকে দৌড়াতে শুরু করলাম, কিন্তু যতবার আমি এগোচ্ছি মনে হচ্ছে করিডোরটা শেষই হচ্ছে না। জানলা দিয়ে বাইরে তাকালাম। বাইরে কমলাপুর স্টেশন নেই। ট্রেনটা এখন একটা বিশাল শূন্যতার ওপর দিয়ে চলছে। নিচে কোনো মাটি নেই, শুধু ঘন কালো কুয়াশা। দূরে একটা লাল সিগন্যাল জ্বলছে। সেই সিগন্যাল পোস্টের নিচে একজন মানুষ দাঁড়িয়ে আছে, যার হাতে একটা পুরনো আমলের হারিকেন। মানুষটার মুখটা কুয়াশায় ঢাকা, কিন্তু তার পরনে সেই একই খাকি ইউনিফর্ম। হঠাৎ ট্রেনের মাইকে একটা ঘোষণা এলো, কিন্তু সেই ঘোষণা কোনো মানুষের ছিল না। সেটা ছিল সেই কাটা মাথাটার গলার আওয়াজ। পরবর্তী স্টেশন আজরাইলের ঘাট, যাত্রীদের নামার প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আমি আতঙ্কে জানলার কাঁচটা স্লাইড করে নিচে তাকালাম। আমি দেখতে চাইলাম ট্রেনটা আসলে কোথায় যাচ্ছে। নিচে তাকাতেই আমি পাথরের মতো জমে গেলাম। রেল লাইনের ওপর আমি একটা শরীর পড়ে থাকতে দেখলাম। শরীরটার পরনে আমার মতোই নীল শার্ট আর কালো প্যান্ট। তার মাথাটা নেই। সেই কাটা শরীরের পাশেই বসে আছে সেই ভেন্টিলেটরের মাথাটা, যে এখন সেই নিথর দেহটার রক্ত চাটছে। আমার মনে পড়ল স্টেশনে আসার সময় তাড়াহুড়ো করে লাইন পার হতে গিয়ে আমার পা সিগন্যালের খাঁজে আটকে গেছিল। ওই সময় একটা শান্টিং ইঞ্জিন পেছন থেকে আসছিল। আমি কি তবে তখনই মারা গিয়েছিলাম? এই ঝ বগিটা কি তবে আমার মতো অতৃপ্ত আত্মাদের নরক যাত্রার বাহন? ঠিক তখন আমার পেছনে কেউ একজন হাত রাখল। আমি ভয়ে কুঁকড়ে গিয়ে পেছনে ফিরলাম।
দেখলাম সেই ৩-৪ জন যাত্রী আবার ফিরে এসছে, কিন্তু এবার তাদের কারো মুখ নেই। তারা সবাই সমস্বরে বলে উঠল, আমাদের সাথে জায়গা হবে তো ভাই। হঠাৎ একটা বিকট শব্দে আমার তন্দ্রা ভাঙল। আমি চোখ মেলে দেখলাম আমি কমলাপুর স্টেশনে ৪ নম্বর প্ল্যাটফর্মে শুয়ে আছি। আমার চারপাশে পুলিশ আর কিছু লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। আমি হাঁপাচ্ছি, আমার সারা শরীর ঘামে ভেজা। একজন পুলিশ অফিসার বললেন, ভাই আপনি ঠিক আছেন? আপনি তো ৪ নম্বর লাইনের সিগন্যালের কাছে অজ্ঞান হয়ে পড়েছিলেন, অল্পের জন্য বেঁচে গেছেন। শান্টিং ইঞ্জিনটা আপনার শরীরের ওপর দিয়ে চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সিগন্যালম্যান আপনাকে টেনে সরিয়ে নিয়েছে। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। ভাবলাম হয়তো পুরোটাই দুঃস্বপ্ন ছিল। আমি স্টেশনের বাইরে যাওয়ার জন্য হাঁটা দিলাম। পকেটে হাত দিতেই আমার বুকটা ধক করে উঠল। পকেটে একটা পুরনো কাগজটা ভাঁজ করে খুলতেই দেখলাম সেখানে রক্ত দিয়ে লেখা, জায়গা দেওয়ার জন্য ধন্যবাদ, আমরা আবার আসব। আমি পেছনে ফিরে তাকালাম। দেখলাম ৪ নম্বর প্ল্যাটফর্মে সেই পরিত্যক্ত মরিচা ধরা বগিটা একা দাঁড়িয়ে আছে। সেই বগির বাথরুমের ভেন্টিলেটর দিয়ে কেউ একজন এখনও আমার দিকে তাকিয়ে ম্লান হাসছে। পরদিন খবরের কাগজে দেখলাম কমলাপুর স্টেশনে এক যাত্রীকে সিগন্যালম্যান উদ্ধার করলেও সেই সিগন্যালম্যান নিজে নিখোঁজ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে সিগন্যালম্যান যখন যাত্রীকে সরাচ্ছিলেন তখন তার পাশেই একটা মাথা ছাড়া ছায়া দাঁড়িয়েছিল। লোকে মুখে রটে গেল, যারা ঈদের রাতে একা শেষ বগির বাথরুমে যায় তারা আর নাকি আগের মতো ফিরে আসে না। তাদের একটা অংশ ওই অভিশপ্ত ট্রেনের স্থায়ী যাত্রী হয়ে যায়।